এল ক্লাসিকো এলে যে লড়াইটা হয়ে যায় সবচেয়ে দেখার মতো একটা লড়াই বা সবচেয়ে বড় ব্র্যান্ড কিলিয়ান এমবাপ্পে ভার্সেস লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপে এসেও সেই লড়াইটা সবাইকে উপহার দেবে এই সেমিফাইনালে অল ইউরোপিয়ান সেমিফাইনালে সবচেয়ে বড় আলোটা বা সবচেয়ে বড় ডিফারেন্স মেকার মনে হয় দুই দলে দুইজন, একজন কিলিয়ান এমবাপ্পে, অন্যজন লামিন ইয়ামাল। এখন কাকে আপনি কি করে আটকাবেন, কে আসলে এই ম্যাচে ব্যবধান করতে পারেন আর কি করলে কোন দল জিতবে, চলুন আমরা সেই হিসাবটা মেলানোর চেষ্টা করি। হাউ ডু ইউ ডিফেন্ড লামিন ইয়ামাল? আপনি ফ্রান্স, আপনার কাছে 4 জন ডিফেন্ডার আছে, আপনি এর আগে দুবার স্পেনের কাছে হেরেছেন এবং হেরেছেন যখন তখন লামিন ইয়ামালও গোল করেছেন 2 বার। দেখেন সেই 2 বার তো লামিন ইয়ামাল গোল পেয়েছে, কিন্তু অনেকে আবার বলতে পারে বা এই কম্প্যারিজন টানতে পারে এবার তো লামিন ইয়ামালের গোল নাই, মাত্র আসলে একটা গোল লামিন ইয়ামাল আলটিমেটলি করেছেন। বাট তারপরও কেন তাকে নিয়ে কথা, সেইটা হচ্ছে কি আপনি বুঝে যাবেন যদি বেলজিয়াম ম্যাচের দিকেও খেয়াল করেন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। সেই ম্যাচটা স্পেন জিতেছে, সেই ম্যাচে লামিন ইয়ামাল কোনো গোল করেনি, তারপরে কিন্তু আরও একটা ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তার কাছেই আলটিমেটলি গেছে। কারণ লামিন ইয়ামালই এই জায়গাটায় হচ্ছে ওই উইথটা মেনটেন করতে পারেন, সেইখানে হচ্ছে গিয়ে আপনার ড্রিবলিং করে ফ্রান্সের ধরেন মানু কোনে বা আড্রিয়ান রাবিও তাদেরকে আসলে খাবি খাওয়ানোর মতো সেই এলিমেন্টটা লামিন ইয়ামালের কিন্তু এবারের বিশ্বকাপ জুড়ে যে আছে সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন। এবং এ কারণেই ফ্রান্সের লেফট ব্যাক লুকাস দিনিয়েকে একটু হলেও সাবধানে কিন্তু থাকতে হবে, সেই স্পিডটার সাথে অ্যাডজাস্ট তিনি করতে পারবেন কিনা। শুধুমাত্র একটু না, অনেকখানি সতর্ক থাকতে হবে। এই প্রথমবারের মতো লুকাস দিনিয়ে খেলবেন লামিন ইয়ামালের বিপক্ষে, কিন্তু এই দিনিয়ে লামিন ইয়ামালকে ডিফেন্ড করবেন কি করে? একা কি সেটা সম্ভবত প্রায় অসম্ভব। কারণ লামিন ইয়ামাল যে ধরনের ফুটবলার, তিনি যেভাবে অ্যাক্সিলারেট করেন, তিনি যেভাবে তার ভিশন থাকে, যেভাবে তিনি কাট ইনসাইড করেন এবং যেভাবে তার ড্রিবলিং, এই সব কিছু কখনোই বেশিরভাগ ক্ষেত্রে আসলে একজন ডিফেন্ডারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হয় না। কারণ ডিফেন্ডারের আরও কয়েকটা অ্যাডেড রেসপন্সিবিলিটিস থাকে। এই সব ক্ষেত্রে একেবারে বেসিকে যদি ফ্রান্স ফেরত যেতে পারে, লেটসে যদি দুজন মিলে ডাবল যদি বার করা যায়, সেই ক্ষেত্রে লামিন ইয়ামালকে হয়তো সেখানে কিছুটা সুবিধা ফ্রান্স উদ্ধার করলেও করতে পারে। ফ্রান্স আত্মবিশ্বাস খুঁজতে পারে এই ভেবে যে আগের বার হয়তো লামিন ইয়ামাল 2 গোল করেছিলেন ফ্রান্সের বিপক্ষে, কিন্তু সেই যে ফ্রান্সের ব্যাকলাইন, যে ম্যাচটা 5-4 গোলে শেষ হয়েছিল, যেখানে লামিন ইয়ামাল 2 গোল করেছেন, সেই ব্যাকলাইন আর এই ব্যাকলাইন মোটেই এক না। সেই ব্যাকলাইনে যে 4 জন খেলেছিলেন তাদের কেউই এই ফ্রান্স দলের রেগুলার 4 ডিফেন্ডারদের একজনও নয়। লুকাস দিনিয়ে আরও একটা কাজ করতে পারেন। লুকাস দিনিয়ে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে লামিন ইয়ামালকে বাধ্য করতে পারেন ভেতরের দিকে না ঢুকে বাইরের দিকে যেতে। তিনি তাকে বাধ্য করতে পারেন বা পায়ে ড্রিবল না দেখিয়ে তাকে ডান পায়ে খেলাতে। অনেকগুলো পদ্ধতি আছে, কিন্তু এগুলো আসলে কাগুজে পদ্ধতি। দিন শেষে এই ধরনের ম্যাচ ডিমান্ড করে একজন নায়কের, এবং দিন শেষে দেখা যায় যে নায়ক আসলে ব্যবধানটা গড়ে দেন, তিনি ওইভাবেই ব্যবধানটা গড়েন, তাকে সব ধরনের পাহারায় রাখা হয়। হি টেকস অনলি আ মোমেন্ট, তাই না? যে একটা মুহূর্তে, সেমিফাইনালগুলো আসলে কি, সেমিফাইনাল, ফাইনাল, বিশ্বকাপ, এই ব্যাপারগুলো হচ্ছে মোমেন্টের খেলা। একটা মোমেন্ট হয়তো 90 মিনিট লুকাস দিনিয়ে তাকে আটকে রেখেছেন, কিন্তু এক মুহূর্ত লামিন ইয়ামাল তাকে ছিটকে ফেললেন, একটু স্পেস তৈরি করলেন, ধরুন কথার কথা একটা কাটব্যাক করলেন, ওপাশ থেকে হুনোজ মিকেল মেরিনো গোল করে দিলেন। এইভাবেই তো এইসব ম্যাচে অনেক পরে গিয়ে, হ্যাঁ, এই জন্য নাটক জমাচ্ছি, এইভাবেই তো এইসব ম্যাচের ব্যবধানটা গড়া হয়। সো কাগজের পদ্ধতি হচ্ছে এই। তো এটা যদি হয় লামিন ইয়ামালকে আটকানোর পদ্ধতি, হোয়াট ইফ ওই পাশে আপনি কিলিয়ান এমবাপ্পেকেও আটকাতে চান, আপনি স্পেন? দেখেন এই জায়গাটাই হচ্ছে যে আপনার কিলিয়ান এমবাপ্পেকে আটকাতে গেলেও স্পেন টিমের ওই মাথার মতো ওই মোমেন্ট যে পেলে কিলিয়ান এমবাপ্পে কী করতে পারেন সেটার জন্য তাদের হচ্ছে দেখতে হবে। কিলিয়ান এমবাপ্পে এবারের বিশ্বকাপে কেবলমাত্র একটা ম্যাচে তিনি গোল করতে পারেন নাই, সেটা হচ্ছে নরওয়ের এগেনস্টে ম্যাচটায়। বাকি ইচ অ্যান্ড এভরি ম্যাচে কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে আপনি হচ্ছে গোল পেয়েছেন। এবং এই জায়গায় শুধু কিলিয়ান এমবাপ্পে নয়, কিলিয়ান এমবাপ্পের সাথে যেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে করছেন না কিছু, সেই ম্যাচে হচ্ছে দেমবেলে এসে নায়ক হয়ে যাচ্ছেন। ওই কম্বিনেশনটাই কিন্তু ফ্রান্সকে এবারের বিশ্বকাপে 16টা গোল এনে দিয়েছে। স্পেন এই জায়গায় হচ্ছে গোল স্কোরার তাদের অভাব রয়েছে, সেইটা কিলিয়ান এমবাপ্পে আরও বাড়িয়ে দিতে পারেন এই ম্যাচে। হ্যাঁ, দিন শেষে আপনি বলতে পারেন কিলিয়ান এমবাপ্পে তো এবারের বিশ্বকাপে সবচেয়ে ওয়েল সেটেল ডিফেন্সিভ লাইনের মুখোমুখি এবারের এই ম্যাচটাতে হচ্ছে, কারণ স্পেন গোল কনসিড করেছে মাত্র একটা, সেটা হচ্ছে বেলজিয়ামের এগেনস্টে লাস্ট ম্যাচটায়। এছাড়া হচ্ছে 600+ মিনিটস উনাই সিমনকে আসলে কেউ গোল দিতে পারে নাই। ওই জায়গায় কিলিয়ান এমবাপ্পে পারবেন কিনা, এটা হচ্ছে কি আলটিমেট প্রশ্ন।
এখন কিলিয়ান এমবাপ্পেকে যদি টাইটলি মার্ক করা হয়, আমরা ধরে নিচ্ছি যে কিলিয়ান এমবাপ্পেকে টাইটলি মার্ক করার চেষ্টা করবেন পাউ কুবার্সি আর আইমারিক লাপোর্ত। কিন্তু এইখানে আবার একটা বিপদ আছে। বিপদ হচ্ছে স্পেন আসলে যে ধারায় ফুটবলটা খেলে, তারা বল পজিশন রাখতে চায়, তারা তাদের ডিফেন্সিভ লাইনটা সময় পেলেই উপরে উঠে নিয়ে আসতে চায়, তারা হাই লাইন ডিফেন্ডিং এখনও করতে চায়, কারণ ওটা তাদের আইডেন্টিটি। আর স্পেন যাই করুক নাই করুক, তাদের আইডেন্টিটিতে তারা সব সময় এই ব্যাপারে অনেস্ট এবং তার আইডেন্টিটি ধরে রাখার চেষ্টা করে। তো এই যে আপনি যদি একবার ডিফেন্সিভ লাইনটা উপরে উঠায় ফেলেন, তাহলে আপনার খুব স্বাভাবিকভাবেই পেছনে স্পেস তৈরি হয়, আর স্পেস ফাঁকি দেওয়ার কিং হচ্ছেন কিলিয়ান দ্য জেনারেল এমবাপ্পে। তো ওই স্পেস একে তো গেল, সেটা যদি টাইটলি মার্ক করা হয় কিলিয়ান এমবাপ্পেকে, তাহলে তার ওটা টপকে যাওয়ার এটা একটা পদ্ধতি। অথবা যদি তাকে টাইটলি মার্ক করা হয় এমবাপ্পেকে, যে সুবিধাটা ফ্রান্স এখানে একটুখানি হলেও পেতে পারে, অ্যাডভান্টেজ পেতে পারে, সেটা হচ্ছে তার সঙ্গে যে ফ্রন্ট লাইনের আরও 3 জন আছেন। মানে মিকেল ওলিজের কথা ধরেন, ওলিজে আসলে কি করছেন? ওলিজে এই পুরো টুর্নামেন্ট ধরে 5টা অ্যাসিস্ট করেছেন না, 5টা অ্যাসিস্ট তিনি কোত্থেকে করছেন? আউট অফ নো ওয়েতে অ্যাসিস্ট হচ্ছে। আপনি তাকে টাইটলি মার্ক করেন, যেভাবে মার্ক করেন, আপনি দেখবেন যে তিনি একটা গুল্লি দিয়ে অন্য পাশ দিয়ে আপনাকে একটা পাস বের করে দিচ্ছে, যেখান থেকে ইলিয়ান এমবাপ্পে অথবা আপনি উসমান দেমবেলে যাদেরকে দেখেন তারা যে শট করছে। এই জায়গাতে হচ্ছে স্পেনের ডিফেন্সিভ লাইনের জন্য থ্রেট, যে শুধুমাত্র ডিফেন্ডার্স না, আপনি যখন মিকেল ওলিজেকে আটকাতে চাইবেন, তখন আপনার ওই রদ্রির সাপোর্টটা খুব বেশি প্রয়োজন হবে। ওই পকেট স্পেসে যেই জায়গাটায় আপনার আসলে সেন্টার ব্যাকটা সাধারণত থাকেন না, বা সেন্টার ব্যাক যদি পুশ করেন, তাহলে সেই ক্ষেত্রে যে জায়গাটা তৈরি হয়, ওইসব জায়গায় হয়তো রদ্রির কভারেজ আপনার প্রয়োজন হবে। আপনার একজন মিডফিল্ডের রানার প্রয়োজন হবে, যিনি গিয়ে ওই ট্র্যাকগুলো করতে পারবেন, ট্র্যাক ব্যাক করে যেই জায়গাগুলো আটকাতে পারবেন। এই যে রড্রির কথা বললেন না, দেখেন রড্রি আসার পরে কিন্তু স্পেনের এই ডিফেন্ডিং লাইনটার উপরও একটা ভালো শেল্টার, আলটিমেটলি হচ্ছে ফার্স্ট লাইন অফ শেল্টার তিনি কিন্তু ক্রিয়েট করতে পারছেন। বল পজিশন ধরে রেখে স্পেন খেলছে। এবারের বিশ্বকাপে 66% বল পজিশন স্পেনের রয়েছে, এই যে তারা সবগুলো যতগুলো ম্যাচ খেলেছে, যেটা অন্যান্য টিমের থেকে নিঃসন্দেহে অনেক এগিয়ে। এবং ওই রড্রি আর পেড্রি অথবা ফ্যাবিয়ান রুইস যিনিই থাকুক না কেন, তাদের এই রোলটা এখন কি হয়, আপনার ফরওয়ার্ড হচ্ছে ওই পাসগুলো ক্রিয়েট করা। সে কারণে স্পেন 1100টা ফাইনাল থার্ড পাস তারা মেক করতে পেরেছে, সেটা অন্য কোনো টিম কিন্তু হচ্ছে পারেনি। হয়তো অনেকে ভাবতে পারেন যে স্পেন কি আসলে ওইভাবে খেলবে যে পেড্রি রড্রি বা রড্রি ফাবিয়ান রুইস বল পেলেই তারা উইটে দিয়ে দিবে, জিনিসটা কিন্তু এমন হয় না। তারা কিন্তু মিডফিল্ডের ওই লাইনটাও কিন্তু স্পেন আসলে অনেকগুলো ম্যাচে তারা ব্রেক করার সেই অ্যাটেম্পটা করেছে, এবং সেটা করতে গেলে ফ্রান্সের ওই দিকটাও কিন্তু নজর রাখতে হবে। এবং অন্য দিকটা আপনি খেয়াল করে দেখেন, ফ্রান্স গোল করেছে 16টা, এবং একটা জায়গায়, কোন জায়গাটা আসলে ফ্রান্স অন্যদেরকে ছাড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কাউন্টার অ্যাটাক থেকে যে গোলগুলো। এবারের বিশ্বকাপে ফ্রান্স কিন্তু সবচেয়ে বেশি 3টা কাউন্টার অ্যাটাক থেকে গোল করেছে। ধরেন আপনি স্পেন বল পজিশন রাখলো, স্পেন হচ্ছে গিয়ে তাদের যে স্টাইল অফ প্লে গুছিয়ে হচ্ছে গিয়ে তারা আক্রমণে যাওয়া শুরু করলো, সেখানে ট্রানজিশনের ফ্র্যাকশন অফ সেকেন্ড ফ্রান্সে কিন্তু বেশিক্ষণ লাগবে না ওইখান থেকে অ্যাটাক লঞ্চ করে গোল দিয়ে দেওয়ার। হিয়ার কামস দ্য হাই ডিফেন্সিভ লাইনের দুর্বলতার পার্ট, যেখান থেকে গোলগুলো সাধারণত ট্রানজিশন অনেক সময় আপনি পেয়ে বসতে পারেন যদি আপনার লং বল হয় সম্বল। কিন্তু এই ছাড়া ফ্রান্সকে তো ডিফেন্ড করতে পারতে হবে। আপনি ধরে রাখতে পারেন যে এই ম্যাচে বল পজিশনে হয়তো স্পেন এগিয়ে থাকবে, ফ্রান্স হয়তো সেদিক থেকে পিছিয়ে থাকতে পারে। ফ্রান্সের লাইনটা আসলে কেমন হতে পারে? ডিফেন্সিভ লাইন খুব বেশি চেঞ্জ আসলে এখানে থাকার কথা না। গোল বানিয়েছে মাইক ম্যানিও, কুন্দে রাইট ব্যাক পজিশনে, উপামেকানো, উইলিয়াম সালিবা, লেফট ব্যাকে লুকাস দিনিয়ে। মিডফিল্ডে কোয়েশ্চেনটা হচ্ছে কে আসলে খেলবেন, অরেলিয়ান শুয়েমেনি নাকি ওই জায়গায় মামুদু কোনে, যে কোনে এর আগের কয়েকটা ম্যাচে কন্টিনিউয়াসলি খেলেছেন। অরেলিয়ান শুয়েমেনিকে ম্যাচের আগের দিন অনুশীলনে পুরোপুরি পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তাকে এই ম্যাচে খেলানো হতে পারে, তার সঙ্গে আদ্রিয়ান রাবিও থাকবেন। কেন এখানে অরেলিয়ান শুয়েমেনি গুরুত্বপূর্ণ? শুয়েমেনি মাঠে যেমন গুরুত্বপূর্ণ, মাঠের বাইরেও তিনি একইভাবে গুরুত্বপূর্ণ। তিনি খেলেন কই? রিয়াল মাদ্রিদে। তিনি কাদের বিপক্ষে খেলেন নিয়মিত? তিনি নিয়মিত খেলেন এই সব লামিন ইয়ামাল, এই যারা আছেন এই সবার বিপক্ষে। এবং এই যে নিয়মিত তিনি বার্সেলোনা বা এই স্প্যানিশ প্লেয়ারদের এগেনস্টে খেলেন, ওই জ্ঞানটা এই ম্যাচে খুব বেশি জরুরি হতে পারে ফ্রান্সের জন্য। কারণ আমরা তো যেটা বুঝি বা ধরে নিই সেটা হচ্ছে হোল্ডিং মিডফিল্ডার সাধারণত গেমটা যেমনভাবে রিড করেন, এইটা অনেক সময় কোচদেরও সাহায্য করে, কোচের সঙ্গে বোঝাপড়ার একটা ব্যাপার থাকে। এই ধারণা থেকে আমি বলছি যে এই ম্যাচে সম্ভবত শুয়েমেনিকে দিদিয়ের দেশও ব্যবহার করতে চাইবে, স্পেশালি রদ্রির এগেনস্টে তো বটেই। এবং দেখেন এই পয়েন্টটা হচ্ছে কুবার্সিও কোন জায়গাটায় হচ্ছে স্পেনের ওয়েপন হতে পারে। কুবার্সিও হচ্ছে এই কিলিয়ান এমবাপ্পের এগেনস্টে তার খেলতে খেলতে তার অভ্যস্ততা হয়ে গেছে। এবারে এল ক্লাসিকোর রেজাল্টগুলো দেখেন না, কুবার্সি কীভাবে হচ্ছে আলটিমেটলি রিয়াল মাদ্রিদের সেই অ্যাটাকিং লাইন আপটা কিলিয়ান এমবাপ্পেদেরকে আটকে রাখলো। তো ওই কারণটাই হচ্ছে স্পেন ওই জায়গাটাতেও একটা ভরসা পায় যে হচ্ছে তাদের ওই সেট ডিফেন্ডিং লাইনটা, তাদের হচ্ছে আপনার এই পেড্রি, ফ্যাবিয়ান রুইস বা রড্রি, দানি ওলমো, তাদেরকে নিয়ে যে হচ্ছে 4 জনের মিডফিল্ড লাইনটা ক্রিয়েট হয়, ওইটাও আসলে এই গেমটার মধ্যে মনে হচ্ছে যে আপনার কোনো ক্ষেত্রে ডিফারেন্সটা ক্রিয়েট করে দিতে পারে। এখন কোয়েশ্চেন হচ্ছে আপনি কি অ্যালেক্স বায়ানাকে দিয়ে আরও একটা ম্যাচ স্টার্ট করবেন?
সেই অপশন হচ্ছে নিকোর ওই স্পিডটা হয়তো বা দেলাফুয়েন্তে আরেকটু পরে সেকেন্ড হাফটার দিকে আলটিমেটলি তিনি কাজে লাগাতে চাইবেন, তবে ওয়ার্থাবালকে প্রমাণ করতে হবে তিনি বিগ ম্যাচের প্লেয়ার। দিন শেষে এটা প্রমাণ করতে হবে। মানে গ্রুপ স্টেজের পরে আপনি দেখেন 4টা গোল তিনি পেয়েছেন গ্রুপ স্টেজে, কিন্তু এরপরে গ্রুপ গোল করেন স্টেজের পর হচ্ছে 3টা ম্যাচ হচ্ছে গোল নাই, 3টা ম্যাচেই নায়ক হয়েছেন মিকেল ম্যারিনো, 2টা ম্যাচে। হ্যাঁ, হি হ্যাজ বিন স্কোরিং ইন অল দ্য ফাইনালস না, মানে বিগ ম্যাচের তো তিনি প্লেয়ার ওয়ার্থাবাল, কিন্তু সেগুলোর বেশিরভাগ ইম্প্যাক্ট তিনি রেখেছেন পরে নামার পরে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তাহলে পরে তাকে নামাবেন কিনা, ওয়ার্থাবালকে আপনি পরে নামাবেন কিনা, নাকি আপনি ফেরান তোরেসকে দিয়ে স্টার্ট করাবেন, নাকি ফেরান তোরেসকে পরে নামাবেন। বদলি হিসেবে নামার পরে ফেরান তোরেসের ইম্প্যাক্ট প্রায় প্রতি ম্যাচেই থাকছে, আর ওয়ার্থাবাল এখনও পর্যন্ত এই নকআউট ফেজে নিজেকে হারিয়ে খুঁজছেন। এই কারণে হয়তো পুরনো স্ট্র্যাটেজিতে দেলাফুয়েন্তে চলে গেলেও যেতে পারেন। আর তার প্রিয় ছাত্র মিকেল মেরিনো তো আছেনই, যে মিকেল মেরিনোর সঙ্গে তার দারুণ বোঝাপড়া, বয়সভিত্তিক দলে দুজন একই সঙ্গে কাজ করেছেন, সেবার তারা জিতেছিলেন। এই মিকেল মেরিনোকে তিনি বিশ্বকাপ পর্যন্ত টেনে এনেছেন, লোকে বলছিল যে কেন এই ইনজুর্ড প্লেয়ারকে নিতে হবে, কিন্তু তিনি তবুও মিকেল মেরিনোকে রেখেছেন এবং সেই মিকেল মেরিনোই তাকে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত এনে দিয়েছে, পরপর 2টো ম্যাচে এই 90 মিনিটের দিকে বা পরে গিয়ে গোল করে। এই যে স্পেন পরপর 2টা ম্যাচে 90 মিনিটের পরে গিয়ে গোল করলো বা ওই পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হলো, এই জায়গাতে আমার কাছে মনে হয় ফ্রান্সের এজটা আছে। ফ্রান্সের এজটা কোন জায়গায়? কিলিয়ান এমবাপে, মিকেল ওলিজের কথা তো আপনি বললেনই, এবং আমি যদি ধরি যে উসমান দেমবেলে, এই যদি হয় ট্রায়ো, এবং বিশ্বকাপের তো বটেই, বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা এই ট্রায়োর মুখোমুখি হচ্ছে ওই পাশে স্পেনের যে সলিড ডিফেন্স, যেটাকে এই বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। ওই একমাত্র যদি কেপ ভার্দের ম্যাচটা বাদ দেই, তাহলে স্পেনের আসলে এই সব ম্যাচে মানে হতাশার পারফরমেন্স একটাও, মানে হতাশার রেজাল্ট একটা তাদের কাছ থেকে আসে নাই। তো এই পার্থক্যটা, মানে একটা হচ্ছে আপনার সবচেয়ে সেরা ডিফেন্স, একটা হচ্ছে আপনার সেরা অ্যাটাকারদের ভেতরে এমবাপে আর দেমবেলের আপনি কম্বিনেশন দেখেন, এই দুজনের গোল আছে কয়টা? একজনের 8টা 5টা 13টা, দেসিরি দুয়ের 2টা নাকি বারকোলার 2টা, দেসিরি দুয়ের বারকোলার আছে 2টা। এখন এই ম্যাচে দেসিরি দুয়ে নাকি বারকোলা, কথা হচ্ছে এইটা। মানে দেমবেলে আর এমবাপের বোঝাপড়া এমন পর্যায়ে ঠিক আছে যে লোকজন এখন রোনালদো রিভালদোর সঙ্গে তুলনা দিচ্ছেন। আবার এইটাকে আপনি যদি মানে ফ্রান্সের ইতিহাস ঘাটাতে যান, যে দুজন ফরওয়ার্ডের ভেতরে সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েশন এই হিসাব করে বিশ্বকাপ বা এই ধরনের বড় টুর্নামেন্টে ইউরো, তাহলে সেখানে মিশেল প্লাতিনির রেকর্ড আপনাদের খুঁজতে হবে, সেইগুলো তিনি ছাড়িয়ে যাচ্ছেন। মানে এগুলো বিরাট বড় সড়ো ব্যাপার, যেগুলো আমরা অনেক সময় খেলা দেখার পরে বা মনেও থাকে না, বলাও হয় না অনেক সময়। এই কারণে বলছি যে এদের সঙ্গে যদি আপনি এই ম্যাচে, আমার মনে হয় যে 2-এর দিকে দিদিয়ের দেশর একটা প্রেফারেন্স থাকতে পারে এই ম্যাচটায়। বারকোলা তো খেললেন 2টা ম্যাচ, এখন যদি 2-এ নামান হয় তার বল রিকভারির কারণে স্পেশালি, আমার মনে হয় সেটা স্পেনের এগেনস্টে কাজে দিতে পারে। আপনি মার্কো কোরিয়ার সঙ্গে আপনার টক্কর, একপাশে লুকাস দিনিয়ে, লামিন ইয়ামাল, পেদ্রো পোরো ফুলব্যাক, মানে ফুলব্যাকরা তটস্থ থাকবেন এই ম্যাচে। এই ম্যাচটা ফুলব্যাকদের মানে জাহান্নাম হয়ে যাওয়ার ম্যাচ আসলে। আবার এই ম্যাচ হচ্ছে গিয়ে ফুলব্যাকরা ডিসাইডও করে দিতে পারে, সেই অবস্থা আমরা হচ্ছে কুকুরিয়ার কাছ থেকে সেই সাপোর্টটা স্পেন পেলেও আলটিমেটলি পেতে পারে। এই ম্যাচে দিন শেষে আসলে কোন জিনিসটা হচ্ছে আপনার হাইলাইট হবে? স্পেনের ওই কন্ট্রোল পজিশন বেসড ফুটবলটা, আর ফ্রান্সের হচ্ছে যে আপনার শুরু থেকেই প্রেস, শুরু থেকেই আমি বলের পেছনে ছুটবো। ফ্রান্স শুরু থেকে বলের পেছনে ছুটবে, কিন্তু ফ্রান্সের অনেকগুলো পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলোর ভেতরে যেগুলো স্পেনের কাছ থেকে অতটা দেখা যায় না। স্পেন বেলজিয়ামের সঙ্গে গোল পেতে কতখানি দেরি করলো, এবং বেলজিয়াম একটা সময় বল পায়েও রাখছিল। আগের ম্যাচে পর্তুগালও সুযোগ পেয়েছিল, সুযোগ কনভার্ট করতে পারে নাই। এই সব কারণ আমাকে বলছে এই ম্যাচে আমি ফ্রান্সের দিক থেকে দেখি তাদের কাছে জেতার আউটলেটস, যদি আমি ধরি যে একটা ম্যাচ আপনি জিততে চান, আপনার কাছে 4টা 5টা আউটলেট আছে, যেগুলোর একটা আপনি ব্যবহার করতে পারবেন বা 2টা ব্যবহার করতে, যেটা যখন প্রয়োজন। ফ্রান্সে যদি সেই আউটলেট থাকে 5টা, তাহলে স্পেনের আছে 4টা। আচ্ছা, এইবার ধরুন হচ্ছে 2 দলের ডিফেন্সের মধ্যে কার ডিফেন্সে গিয়ে, 2 দলের ডিফেন্সের ভেতরে স্পেনের ডিফেন্সে গিয়ে, 2 দলের ফরওয়ার্ড লাইনের মধ্যে ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে গিয়ে, 2 দলের মিডফিল্ডের মধ্যে যদি কথা বলতে হয়, তাহলে কার মিডফিল্ডকে খাবে? এখন পর্যন্ত আপনি মিডফিল্ড এগিয়ে রাখতে চান, মানে যে স্ট্যাটের হিসাব যদি আনেন, তাহলে আপনার স্পেনেরটা এগিয়ে যাবে ন্যাচারালি। কারণ স্পেন যে ব্র্যান্ডের ফুটবল খেলে তাতে স্ট্যাটে সব সময় তারা ডমিনেট করবে। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে না ওই ম্যাচটায় অনেক বেশি মানে পেনিট্রেশন হয়েছে, অনেক বেশি গোল চান্সেস ক্রিয়েশন হয়েছে, এমন নাও হইতে পারে অনেক সময়। কিন্তু দিন শেষে হচ্ছে যে আপনার এই ম্যাচটাও স্পেনের অনেক কিছু ডিপেন্ড করবে রড্রির ওপরে। রড্রি কীভাবে খেলাটা কন্ট্রোল করবে, রড্রি কীভাবে হচ্ছে লামিন ইয়ামাল এবং রড্রির সেই বোঝাপড়াটা, এবং একই সাথে আমার মনে হয় স্পেনের ফরওয়ার্ড লাইনের কাছ থেকে গোল আসতে হবে। অবশ্যই যে এই ম্যাচে আবার ফাবিয়ান রুইজকে হয়তো পেদ্রিকে হয়তো পরে দেখবো আমরা, আমার মনে হচ্ছে। মানে এই ইকুয়েশনগুলো এই ম্যাচের ভেতরে আছে যে ফাবিয়ান রুইজ খেলবেন কার সঙ্গে, ফাবিয়ান রুইজ খেলবেন তার পিএসজি টিমমেটদের এগেইনস্টে। আইমারিক লাপোর্তের জন্য এটা একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। একটা প্লেয়ার যিনি ফ্রান্সের হয়ে খেলতে পারতেন, ফ্রান্সে বড় হয়েছেন, তিনি পরে স্পেন জাতীয় দল বেছে নিয়েছেন। বিশ্বকাপে তার ওই দেশের বিপক্ষে ডিফেন্ড করতে হবে। কিলিয়ান এমবাপে
এমবাপ্পে ভার্সেস আইমারিক লাপোর্ত এবং একই সঙ্গে পাউ কুবার্সি, এই ব্যাটেলটা আমার কাছে মনে হয় এই ম্যাচের পার্থক্য করে দেবে। আপনার প্রেডিকশন কি? ফ্রান্স 1 স্পেন 2। আমার প্রেডিকশন ফ্রান্সের পক্ষে। ফ্রান্স 2, স্পেন 1। জাস্ট আমাদের স্কোর লাইনটা মানে আপনার ওয়ার্ল্ড কাপের ফাইনালে যাচ্ছে স্পেন। হ্যাঁ, আমি প্রেডিকশন থেকেই বলেছিলাম থেকে, ফ্রান্স স্পেন সেমিফাইনাল হবে এবং স্পেন হচ্ছে এই প্যাথওয়ে থেকে ফাইনাল হবে। আমার ফাইনালিস্ট এখানে ফ্রান্স। আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যে আপনি কাকে ফাইনালে যেতে দেখছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.